আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমার প্রথম ক্লাস দুটি করতে পারোনি, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব প্রথম দুটি ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়েছিল সেই টপিকগুলো একটু আলোচনা করতে। তো প্রথম ক্লাসে আমরা মূলত সংখ্যা নিয়ে কথা বলেছিলাম, যে সংখ্যার ইতিহাস জানার চেষ্টা করেছিলাম, যে সংখ্যা কিভাবে আসলো, সংখ্যার ধারণা, সংখ্যার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। তো আজকে ওই বিষয়গুলো আমরা একটু স্কিপ করে সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। তো আমরা জানি যে বাস্তব সংখ্যাকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মূলদ সংখ্যা এবং অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমেই চলো দেখা যাক যে মূলদ সংখ্যা কারা বা মূলদ সংখ্যা কি। তো মূলদ সংখ্যা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটি মূলদ সংখ্যা ধরে নিই যে x হচ্ছে একটি মূলদ সংখ্যা, তাহলে x অবশ্যই এই কিউ সেটের একটি উপাদান হবে, কারণ কিউ হচ্ছে সকল মূলদ সংখ্যার সেট। তাহলে x যদি মূলদ সংখ্যা হয়, x অবশ্যই এই কিউ সেটের ভেতরে থাকবে। তাহলে আমরা x কে লিখতে পারবো x is equal to p divided by q। এই লাইনটার অর্থ হচ্ছে যে x যদি একটি মূলদ সংখ্যা হয়, তাহলে x কে অন্য দুটি সংখ্যা p এবং q এর অনুপাত আকারে প্রকাশ করা যাবে, এবং সেখানে p এবং q কিছু শর্ত মেনে চলবে। প্রথম শর্তটি হচ্ছে যে p এবং q অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে p ও q সহমৌলিক হতে হবে, এবং তৃতীয় শর্তটি হচ্ছে q যেহেতু হরে রয়েছে, q এর মান কখনোই 0 হতে পারবে না। এই তিনটি শর্ত যদি মেনে চলে p এবং q, এবং x কে যদি p ও q এর অনুপাত আকারে প্রকাশ করা যায়, তখন আমরা x কে বলবো x হচ্ছে একটি মূলদ সংখ্যা। অর্থাৎ সংখ্যাটা এরকম যে কোনো একটা সংখ্যাকে যদি অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় এবং সেই দুটি সংখ্যা যদি এই তিনটি শর্ত মেনে চলে, তাহলে আমরা ওই সংখ্যাটিকে বলতে পারবো মূলদ সংখ্যা। আমরা আরেকবার একটু বলছি যে x একটি মূলদ সংখ্যা হবে যদি x কে অন্য দুটি সংখ্যা p এবং q এর অনুপাত আকারে প্রকাশ করা যায় এবং সেখানে p q এই শর্তগুলো মেনে চলবে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এই তিনটি শর্তের প্রথম শর্তটি এবং তৃতীয় শর্তটি আসলে বোঝা খুবই সহজ, যে p q পূর্ণ সংখ্যা হতে হবে এবং q এর মান 0 হতে পারবে না। দ্বিতীয় শর্তটি নিয়ে আমরা একটু কথা বলি, যে p ও q সহমৌলিক হতে হবে। এই সহমৌলিক জিনিসটা আসলে কি? তাহলে সহমৌলিক জিনিসটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। কারণ কোনো একটা সংখ্যা মূলদ হতে হলে যে দুটি সংখ্যার মাধ্যমে মূল সংখ্যাটিকে অনুপাত আকারে প্রকাশ করা হবে, সেই দুটি সংখ্যা অবশ্যই সহমৌলিক হইতে হবে। তাহলে সহমৌলিক জিনিসটা আসলে কি? তোমরা মৌলিক সংখ্যা অবশ্যই জানো, যে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোকে শুধুমাত্র ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। তাহলে আমরা একটা ছোট উদাহরণ দেখি, যে ধরো 5 একটি মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে 5 কে শুধুমাত্র 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে কেবলমাত্র দুইটা। যে কোনো মৌলিক সংখ্যাকেই তুমি যদি দেখো, যে মৌলিক সংখ্যা যদি আমরা চিন্তা করি, মৌলিক সংখ্যার উৎপাদক কেবলমাত্র 1 এবং ওই সংখ্যাটি নিজেই হবে। তাহলে মৌলিক সংখ্যা আমরা চিনি, তাহলে সহমৌলিক আসলে কি? সহমৌলিক সংখ্যা চেনার জন্য আমি দুইটি উদাহরণ দিচ্ছি। ধরো 3 এবং 7, এখানে 3 এর উৎপাদক কারা? 3 কে কি দিয়ে ভাগ করা যায়? 3 কে ভাগ করা যায় 1 আর 3 দিয়ে, এবং 7 এর উৎপাদকগুলো হচ্ছে 1 এবং 7। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই দুটি সংখ্যার সাধারণ উৎপাদক আসলে কে? এই দুটি সংখ্যার সাধারণ উৎপাদক এক ছাড়া কিন্তু অন্য কেউ নেই। তাহলে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক শুধুমাত্র যদি 1 হয়, তাহলে আমরা এই দুটি সংখ্যাকে বলতে পারবো সহমৌলিক। তাহলে সাধারণ উৎপাদক কেবলমাত্র 1 থাকবে, সাধারণ উৎপাদক বা কোফ্যাক্টর। আমরা আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি। আমরা অন্য আর দুটি সংখ্যা নেই, একটি হচ্ছে 4 আর একটি হচ্ছে 12। 4 এর উৎপাদকগুলো হচ্ছে 1 2 4, এবং 12 এর উৎপাদক হচ্ছে 1 2 3 4 6 এবং 12 নিজে। তাহলে এখানে খেয়াল করে দেখা যাচ্ছে যে 4 এবং 12 এই দুটি সংখ্যার মধ্যে
1 ছাড়াও অন্য আরো কিছু সাধারণ উৎপাদক রয়েছে, তাহলে আমরা এই দুটি সংখ্যাকে পরস্পর সহমৌলিক বলতে পারবো না। অর্থাৎ সহমৌলিক সংখ্যা হতে হলে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক কেবলমাত্র এক হতে হবে, তাহলেই কেবল দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক হবে। তাহলে সহমৌলিক সংখ্যা আসলে কখন হবে? যদি একটি মৌলিক সংখ্যা এবং একটি যৌগিক সংখ্যা থাকে তাহলে সহমৌলিক হবে। দুটি সংখ্যাই যদি মৌলিক হয় তাহলেও সহমৌলিক হবে। কিন্তু দুটি সংখ্যাই যদি যৌগিক হয়, যেমন এখানে 4 এবং 12 দুটি সংখ্যাই হচ্ছে যৌগিক, দুটি সংখ্যাই যৌগিক হলে কখনোই তারা পরস্পর সহমৌলিক হবে না। কিন্তু দুটি সংখ্যা যদি দুটি সংখ্যাই যদি মৌলিক হয় তাহলে তারা সহমৌলিক হবে, অথবা একটি সংখ্যা মৌলিক এবং একটি সংখ্যা যৌগিক, তখনও তারা সহমৌলিক হবে। আমরা এরকম একটি উদাহরণ দেখি যে একটি সংখ্যা মৌলিক এবং একটি সংখ্যা যৌগিক। আমরা 4 নিচ্ছি এবং 13 নিচ্ছি। 4 এর উৎপাদক হচ্ছে 1 2 4 এবং 13 এর উৎপাদক হচ্ছে 1 13। তাহলে এখানে দেখা যাচ্ছে 4 এবং 13 এই দুটি সংখ্যার সাধারণ উৎপাদক শুধুমাত্র 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এখানে খেয়াল করো 4 হচ্ছে একটি যৌগিক সংখ্যা, 13 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে একটি যৌগিক সংখ্যা আর একটি মৌলিক সংখ্যা পরস্পর সবসময় সহমৌলিক সংখ্যা হবে। তাহলে আমরা সহমৌলিক সংখ্যা কি সেটা একটু জানলাম। তাহলে এবার আমাদের কাছে মূলদ সংখ্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা একটু পরিষ্কার, যে কোনো একটি সংখ্যা মূলদ সংখ্যা হবে যদি ওই সংখ্যাকে অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় এবং ওই দুটি সংখ্যা এই তিনটি শর্ত মেনে যদি চলে, তাহলে আমরা বলতে পারবো এই মূল সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। আমরা এবার কিছু মূলদ সংখ্যার কিছু উদাহরণ দেখি। প্রথমে আমরা বলবো সকল পূর্ণ সংখ্যাই মূলদ। আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি যে কোনো পূর্ণ সংখ্যা যদি আমরা নেই, সাপোজ 5, যে কোনো পূর্ণ সংখ্যা যদি আমরা চিন্তা করি, তাহলে 5 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 কে আমরা লিখতে পারি 5/1। এভাবে যে কোনো পূর্ণ সংখ্যাকেই আমরা একইভাবে প্রকাশ করতে পারি। 10 যদি আমরা নেই, 10 = 10/1। তাহলে এখানে খেয়াল করে দেখো 5/1 যখন আমরা লিখেছি, তখন 5 কে আমরা 5 এবং 1 এই দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করলাম, যেখানে 5 এবং 1 দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে হরে 0 নাই, অর্থাৎ 1 আছে। তাহলে প্রথম শর্ত এবং তৃতীয় শর্তটি মেনে চলে। তাহলে আমাদের দেখতে হবে দ্বিতীয় শর্তটি মেনে চলে কিনা। তাহলে আমরা যদি 1 এবং 5 এই দুটি সংখ্যার উৎপাদক বের করি, 1 এর উৎপাদক খুবই সহজ, শুধুমাত্র 1, এবং 5 এর উৎপাদক হচ্ছে 1 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 1 এবং 5 এর সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, অর্থাৎ 1 এবং 5 পরস্পর সহমৌলিক। তাহলে দেখা যাচ্ছে যে 5 কে যদি আমরা 5/1 এইভাবে প্রকাশ করি, তাহলে তারা তিনটি শর্তই মেনে চলে। তার মানে 5 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে 5 যদি মূলদ সংখ্যা হয়, এভাবে যে কোনো পূর্ণ সংখ্যাই আসলে মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা একইভাবে প্রমাণ করতে পারবো যে মূলদ সংখ্যা। আমাদের 2 নম্বর উদাহরণটা হচ্ছে সকল সসীম দশমিক সংখ্যা মূলদ। এটাও আমরা একটা উদাহরণের সাহায্যে একটু প্রমাণ করার চেষ্টা করি, যে আমরা প্রথমে আমরা একটি সংখ্যা নিলাম 5/2, আমরা একটি ভগ্নাংশ নিলাম 5/2। তাহলে দেখি যে এই 5/2 এই সংখ্যাটি আসলে মূলদ কিনা। তাহলে এখানে খেয়াল করে দেখো যে 2 এবং 5 এই দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং তৃতীয় শর্তটি আসলে সংখ্যাটা দেখলেই বোঝা যায় যে তৃতীয় শর্তটি ফুলফিল করে কিনা। এখানে 2 রয়েছে হরে। তাহলে আমাদের দেখতে হবে সবসময় চেক করে যে দ্বিতীয় শর্তটি মেনে চলে কিনা। তাহলে আমরা যদি 2 এবং 5 এর উৎপাদকগুলো চিন্তা করি, 2 এর উৎপাদক হচ্ছে 1 2 এবং 5 এর উৎপাদক হচ্ছে 1 5। তাহলে খেয়াল করে দেখো যে 2 এবং 5 কিন্তু পরস্পর সহমৌলিক, কারণ এখানে 2 এবং 5 এর সাধারণ উৎপাদক শুধুমাত্র 1। তার মানে 2 এবং 5 সংখ্যাটি আসলে একটি মূলদ সংখ্যা। কারণ
2 এবং 5/2 এই অনুপাতে লেখার ফলে তারা মূলদ সংখ্যা হওয়ার জন্য যে তিনটি শর্তই তারা মেনে চলে। তাহলে 5/2 এই সংখ্যাটি যদি একটি মূলদ সংখ্যা হয়, এই 5/2 কে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে পাবো 2.5। তাহলে 2.5 হচ্ছে একটা সসীম দশমিক। তাহলে 5/2 মানেই তো আসলে 2.5। তাহলে 5/2 যদি মূলদ হয় তাহলে 2.5 অবশ্যই মূলদ হবে। এভাবে সকল সসীম দশমিকগুলো আসলে মূলদ প্রমাণ করা যায়। তৃতীয়ত আমরা দেখব সকল পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা অথবা আবৃত দশমিক সংখ্যা, সকল পৌনঃপুনিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা মূলদ। আচ্ছা, এটিও আমরা একটা উদাহরণের সাহায্যে প্রমাণ করি। আমরা একটা সংখ্যা নিলাম 10/3। তাহলে আমরা প্রথমে চেক করব এই 10/3 মূলদ কিনা। তাহলে খেয়াল করো, প্রথম শর্ত এবং তৃতীয় শর্ত এটা সংখ্যাটা দেখলেই বোঝা যাচ্ছে। আমরা চেক করব দ্বিতীয় শর্তটি। 10 এর উৎপাদক হচ্ছে 1 2 5 10 এবং 3 এর উৎপাদক হচ্ছে 1 3। তাহলে এখানেও দেখা যাচ্ছে 10 এবং 3 এই দুটি সংখ্যার সাধারণ উৎপাদক শুধুমাত্র 1। তার মানে 10 এবং 3 পরস্পর সহমৌলিক, অর্থাৎ 10/3 এই সংখ্যাটি মূলদ সংখ্যা। তাহলে 10/3 যদি মূলদ সংখ্যা হয়, 10/3 কে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি, অর্থাৎ ভাগ করে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে সেখানে পাবো 3.3333। তাহলে এটি একটি আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা, বা আমরা লিখতে পারি 3.3 পৌনঃপুনিক। অর্থাৎ 10/3 যদি মূলদ হয় তাহলে 10/3 মানেই হচ্ছে আসলে 3.3 পৌনঃপুনিক। তাহলে এটিও অবশ্যই মূলদ সংখ্যা হবে। তার মানে সকল পৌনঃপুনিক সংখ্যাই আসলে মূলদ সংখ্যা। আরেকটা আমরা বলতে পারি যে সকল পূর্ণবর্গ সংখ্যা মূলদ। পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি কি, যে সমস্ত সংখ্যাগুলোর বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যাই পাওয়া যায়, সেই সমস্ত সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরো √25 √25 = 5। তার মানে এই 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25 কে বর্গমূল করার পরে আরেকটি পূর্ণ সংখ্যাই পাওয়া যায়। তাহলে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 25 অবশ্যই মূলদ সংখ্যা, কেননা সকল পূর্ণবর্গ সংখ্যাগুলোই আসলে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা আগেই প্রমাণ করে এসেছি যে সকল পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূলদ। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যাগুলো যেহেতু আসলে পূর্ণ সংখ্যা, তার মানে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যাগুলো মূলদ হবে। এই হচ্ছে মূলদ সংখ্যা চেনার কিছু প্যাটার্ন। এছাড়া বাকি যা থাকবে তারা সবাই হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি অন্য দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা না যায়, অথবা কোনোভাবে যদি চেষ্টা করা হয় যে প্রকাশ করা যায়, তখন দেখতে হবে যে যে দুটি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই দুটি সংখ্যা আসলে মূলদ সংখ্যা হওয়ার জন্য যে তিনটি শর্ত মানা দরকার, সেই তিনটি শর্ত মানে কিনা। যদি তিনটি শর্ত মানে তখন আমরা বলবো যে সংখ্যাটি মূলদ, আর তিনটি সংখ্যার কোনো একটি যদি না মানে তাহলে আমরা বলবো যে সংখ্যাটি মূলদ নয়, সংখ্যাটি অমূলদ। আচ্ছা, এবার আমরা কিছু অমূলদ সংখ্যার প্যাটার্ন দেখি। অমূলদ সংখ্যা তো প্রথমত হচ্ছে সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। তুমি যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল যদি করো, আমরা যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল যদি করি, যেমন 3 একটি মৌলিক সংখ্যা, এর বর্গমূল করলে আমরা একটি অমূলদ সংখ্যা পাবো। √2 2 একটি মৌলিক সংখ্যা, 2 এর বর্গমূল করলে আমরা একটি অমূলদ সংখ্যা পাবো। এরকম যে কোনো মৌলিক সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে
যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে একটি অম্লদ সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে সকল মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে আসলে অম্লদ। আচ্ছা, এছাড়াও কিছু স্পেশাল অম্লদ সংখ্যা আছে যেগুলো আমরা একটু চিনে রাখি, যেমন ধরো পাই, ই, এগুলো অনেক সময় অবজেক্টিভে আসে, যেগুলো এরা হচ্ছে অম্লদ সংখ্যা। আরেকটা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। আমরা দেখেছিলাম যে পৌনঃপুনিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ, আর অনাবৃত দশমিক সংখ্যাগুলো তাহলে অমূলদ। অনাবৃত দশমিক সংখ্যাগুলো অমূলদ। যেমন একটি উদাহরণ আমরা চিন্তা করতে পারি 3.1, 3.1415 ইত্যাদি। তাহলে এখানে দশমিকের পরে কোনো ডিজিটই একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেনি, তার মানে এটা হচ্ছে একটা অনাবৃত দশমিক সংখ্যা, আর এটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কিছু নির্দিষ্ট কিছু প্যাটার্ন দেখলাম, যেগুলো আমাদের অবজেক্টিভ পরীক্ষাতে কাজে লাগবে। আমরা সহজেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিহ্নিত করতে পারবো। মাঝে মাঝে পরীক্ষাতে এরকম কিছু আসে যে নিচের কোনটি অমূলদ বা নিচের কোনটি মূলদ। তো কিছু জিনিস আমাদের একটু জানা দরকার, যে আমরা যদি একটি মূলদ সংখ্যার সাথে যদি অন্য একটি অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, ফলাফল একটি অমূলদ সংখ্যা আসবে। যেমন ধরো √2 একটি অমূলদ সংখ্যা, এর সাথে যদি আমরা আরেকটি অমূলদ সংখ্যা √5 যোগ করি, তারপর একে যদি আরেকটি অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করে দেই, ভাগফলটা একটি অমূলদ সংখ্যায় আসবে। অর্থাৎ অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, অমূলদ সংখ্যায় আসবে। এমনকি একটি অমূলদ সংখ্যার সাথে তুমি যদি অন্য কোনো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করো, সেটাও অমূলদ হবে। যেমন 2 একটি মূলদ সংখ্যা, এই 2 এর সাথে আমরা √5, তাহলে 2 একটি মূলদ সংখ্যা আর √5 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, এই দুটির গুণফল হবে একটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ হবে কখন? শুধুমাত্র মূলদ সংখ্যা, শুধুমাত্র দুটি মূলদ সংখ্যার অপারেশন যদি করা হয়, তাহলে হচ্ছে আসবে আরেকটি মূলদ সংখ্যা। অর্থাৎ দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবসময় মূলদ, কিন্তু অমূলদ সংখ্যার যদি অপারেশন করা হয়, অর্থাৎ অমূলদ সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করা হোক না কেন, অমূলদ আসবে। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যদি যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, সেক্ষেত্রে অমূলদ সংখ্যায় পাবো। শুধুমাত্র মূলদ সংখ্যা আসবে কখন? যখন মূলদ সংখ্যার সাথেই কেবলমাত্র মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করা হবে, তখনই কেবলমাত্র আমরা মূলদ সংখ্যাগুলো পাবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একটু অবজেক্টিভে কাজে লাগবে। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখার চেষ্টা করি, যে জিনিসটা তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো, আমরা সবাই ক্লাস 9-10-এ সেটা পড়েছিলাম, যে √3 অম্লদ সংখ্যা। যে প্রমাণ করো √3 হচ্ছে একটি অম্লদ সংখ্যা। তাহলে এর প্রমাণটা ক্লাস 9-10-এর বইতে দেয়া ছিল, এবং আমরা সেই প্রমাণটা আমরা একটু দেখার চেষ্টা করি, এবং সেই প্রমাণটাতে আসলে কি সমস্যা বা সেই প্রমাণটা আমাদের কাছে পরিষ্কার কিনা সেই জিনিসটা একটু দেখি। যে 9-10-এর বইতে যে প্রমাণটা ছিল, সেই প্রমাণটা আসলে ছিল এরকম, যে √3 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তো আমরা যদি প্রমাণ করতে চাই যে √3 অমূলদ সংখ্যা হবে, তাহলে একে আমরা ধরে নেই যে √3 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে √3 যদি একটি মূলদ সংখ্যা হয়, তাহলে √3 কে অবশ্যই অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা ধরে নিলাম √3 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে √3 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে √3 কে অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে, এবং যদি √3 মূলদ হয়, তাহলে পি কিউ সেই তিনটি শর্ত মেনে চলবে। তাহলে √3 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে √3 কে অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে, এবং
যে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা হলো সেই দুটি সংখ্যা এই তিনটি শর্ত মেনে চলবে। যদি এই তিনটি শর্ত মেনে চলে তাহলে √3 মূলদ হবে, আর যদি তিনটির যে কোনো একটি যদি না মানে তাহলে √3 আর মূলদ সংখ্যা হবে না, √3 তখন অমূলদ হয়ে যাবে। তো আমরা এটাই চেক করে দেখব যে √3 কে যদি আমরা অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করি তাহলে সেই দুটি সংখ্যা এই তিনটি শর্ত মেনে চলে কিনা। তো তোমাদের আমাদের 9-10 এর বইতে যে প্রমাণটি দেওয়া ছিল সেই প্রমাণটি ছিল এরকম যে প্রথমে বর্গ করা হয়েছে, বর্গ করলে আমরা পাবো হচ্ছে p²/q²। এর পরের লাইনে আমরা হচ্ছে দেখলাম যে 3q অর্থাৎ একটি q বাম পাশে আর গুণন করে আনা হয়েছে, 3q = p²/q। এর পরের লাইনে লেখা ছিল যে এখানে স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা হতে পারে না, p²/q পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই লাইনটা দ্বারা বলতেছে যে 3q হচ্ছে স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা, 3q স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা, এবং p²/q অর্থাৎ ডান পাশে যেটি রয়েছে p²/q এটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে এতটুকু আমাদের জানা আছে যে একটা পূর্ণ সংখ্যা কখনোই একটা অপূর্ণ সংখ্যার সমান হতে পারে না। তার মানে এই লাইনটা সত্য নয়, এটা আসলে সমান নয়, তারা দুজন পরস্পর সমান নয়। তাহলে এটা যদি সমান না হয়, এটা আসছে এই লাইন থেকে, এটাও সমান নয়, এটা আসছে এই লাইন থেকে, এটাও সমান নয়। তারপর বলা ছিল যে তাহলে √3 কে আসলে p/q আকারে প্রকাশ করা সম্ভব না, তাহলে √3 হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমাদের এই জায়গাটাতেই হচ্ছে আমাদের সমস্যা, যে এই লাইনটাতে আসলে কি বলা হয়েছে, যে স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। এই লাইনটার ব্যাখ্যা কি? বা আরেকটা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে যে এই লাইনটাতে একটা কিউ কেন বাম পাশে আনা হয়েছে, এরকম লিখলে আসলে কি সমস্যা ছিল? আমরা যদি পুরোপুরি আর গুণন করতাম তাহলে আসলে কি সমস্যা ছিল? তো আজকে আমরা এই পুরাতন জিনিসটাই আবার একটু নতুন করে শিখবো, দেখি আজকে পরিষ্কার হয় কিনা। তো আমরা নতুন করে একটু √3 অমূলদ সংখ্যা এটা একটু প্রমাণ করাটা শিখি। আচ্ছা, তো প্রথমে আমরা ধরে নিলাম যে ধরি √3 হচ্ছে মূলদ সংখ্যা, আগের মতোই। তাহলে আমরা ধরি √3 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে √3 যদি মূলদ সংখ্যা হয় তাহলে √3 কে অবশ্যই অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে, কারণ যে কোনো মূলদ সংখ্যাকেই অন্য দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। তবে কিছু শর্ত থাকবে, শর্তগুলো হচ্ছে যে শর্তগুলো আমরা জানি ইতিমধ্যে, যে pq অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, pq সহমৌলিক হবে, সহমৌলিক কি সেটাও আমরা দেখে এসেছি, এবং q ≠ 0। এই তিনটি শর্ত যদি p এবং q মেনে চলে তাহলে আমরা বলতে পারবো যে √3 হচ্ছে মূলদ সংখ্যা। আর এই তিনটির যে কোনো একটি শর্ত যদি না মানে তাহলে আমরা বলবো যে √3 আসলে মূলদ সংখ্যা নয়, √3 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে √3 কে যদি p এবং q দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা হয় এবং এই তিনটি শর্ত pq আসলে মানে কিনা সেটা যদি আমরা একটু বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের p এবং q এর পরিচয় জানতে হবে, যে p এবং q আসলে কারা। আমরা এটাই চেষ্টা করব যে p এবং q এর পরিচয়টা জানার চেষ্টা করব। p এবং q এর পরিচয় যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে হ্যাঁ, p q এই তিনটি শর্ত মানে কি মানে না। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে p এবং q এর পরিচয় বের করা, যে p q আসলে ওই শর্তগুলো মানে কিনা। তাহলে প্রথমে আমরা হচ্ছে বর্গ করি, 3 = p²/q²। এরপরে আমরা এখান থেকে আগের মতোই লিখতে পারি, আর গুণন করে p² = 3p²। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমরা 9-10 এর বইয়ের মতো একটা কিউ নিয়ে আসি নাই, একটা কিউ নিয়ে আসবো না, আমরা পুরোটাকে আর গুণন করে নিয়ে আসছি। তাহলে এখানে আমাদের কোনো সন্দেহের কোনো কারণ নাই। তাহলে এই লাইনটা আমরা একটু খেয়াল করে দেখি, এই লাইন থেকে আসলে আমরা কি বুঝতে পারি। খেয়াল করো, বাম পাশে আছে p² এবং সমীকরণের ডান পাশে রয়েছে 3q²। তাহলে এই 3q² সম্পর্কে যদি আমরা জানতে পারি, অর্থাৎ 3q² এটার পরিচয় যদি আমরা জানতে পারি, তাহলে আসলে আমাদের
পি স্কোয়ারকে চেনা হয়ে যাবে, কারণ পি স্কোয়ার মানেই হচ্ছে 3q স্কোয়ার। তাহলে 3q স্কোয়ারকে জানতে পারলেই আসলে পি স্কোয়ারকে জানা হবে। তাহলে দেখি আমরা 3q স্কোয়ারটা আসলে কি। তাহলে খেয়াল করো যে 3q স্কোয়ার এটা জানার আগে আমরা দেখি যে কিউ স্কোয়ারটা কি। তাহলে প্রথমেই শর্তে বলা ছিল যে কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা আমাদের জানা আছে, কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কিউ স্কোয়ার কি হবে, একটু মনে মনে চিন্তা করে দেখো যে কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন যে কোনো পূর্ণ সংখ্যাকেই তুমি যদি বর্গ করো তাহলে সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে। যেমন ধরো 3 একটি পূর্ণ সংখ্যা, এটার বর্গ করলে আসবে 9, এটাও একটা পূর্ণ সংখ্যা। -1 একটি পূর্ণ সংখ্যা, এটার বর্গ করলে আসবে হচ্ছে +1, যেটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি বর্গ করি তাহলে সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে যেহেতু কিউ একটি পূর্ণ সংখ্যা ছিল, তাহলে কিউ স্কোয়ার অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে কিউ স্কোয়ার হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এবার আমরা 3q স্কোয়ারটা এখান থেকে বলতে পারবো যে 3q স্কোয়ার কি। তাহলে এবার খেয়াল করো যে কিউ স্কোয়ার এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবং এই কিউ স্কোয়ার অর্থাৎ এই পূর্ণ সংখ্যার সাথে 3 যদি গুণন অবস্থায় থাকে, অর্থাৎ 3 যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটা কি হবে। তাহলে একটু চিন্তা করে আমরা দেখি যে কিউ স্কোয়ার হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং 3 হচ্ছে অপর একটি পূর্ণ সংখ্যা। তাহলে তুমি যদি কোনো একটি পূর্ণ সংখ্যাকে 3 দিয়ে গুণ দাও তাহলে সেই গুণফলটা আসলে 3 এর গুণিতক হয়, অথবা আমরা বলতে পারি যে সেই গুণফলটি 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ সেই গুণফলের একটি উৎপাদক হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে কিউ স্কোয়ার যেহেতু একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যাকে 3 দিয়ে গুণ করার মানে হচ্ছে যে গুণফল আসবে সেই গুণফলটা আসলে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য, বা আমরা বলতে পারি যে এই গুণফলটি হচ্ছে 3 এর গুণিতক, অথবা আমরা বলতে পারি যে কিউ স্কোয়ার একটি পূর্ণ সংখ্যা, এটার সাথে 3 গুণ করলাম তাহলে আরেকটি পূর্ণ সংখ্যা পাওয়া গেল, যে পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, বা যে পূর্ণ সংখ্যার একটি উৎপাদক হবে 3। কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে সেই গুণফলটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য। যদি আমরা একটু एग्जांपल দেখি যে কোনো পূর্ণ সংখ্যাকে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে যে গুণফলটা পাওয়া যায় সেই গুণফলটাকে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। আমরা আরো একটা एग्जांपल দেখি যে ধরো যে কোনো পূর্ণ সংখ্যা, মনে করো 12, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে যে গুণফলটা পাওয়া যায় সেই গুণফলকে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ সেই গুণফলের একটা উৎপাদক হবে 3, তার মানে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এইখান থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে 3q স্কয়ার হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে 3q স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 3q স্কয়ারের একটি উৎপাদক হচ্ছে 3, বা 3q স্কয়ার হচ্ছে 3 এর গুণিতক। আচ্ছা দেখো, আমাদের 3q স্কয়ারের পরিচয় জানা হয়ে গেছে, কিন্তু আমাদের জানতে হবে p এর পরিচয়। তার আগে p স্কয়ার অর্থাৎ p স্কয়ারের পরিচয় যদি আমরা জানতে পারি আমরা p এর পরিচয়টা জানতে পারবো। তাহলে 3q স্কয়ার যেহেতু একটি 3q স্কয়ারের পরিচয় যেহেতু আমরা জানি, তাহলে আমরা p স্কয়ারের পরিচয়টা খুব সহজেই এখান থেকে বলতে পারবো। খেয়াল করো যে p স্কয়ার মানেই হচ্ছে আসলে 3q স্কয়ার। তাহলে 3q স্কয়ার এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। 3q স্কয়ার এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে p স্কয়ার হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 3q স্কয়ার আর p স্কয়ার আসলে সমান। তার মানে p স্কয়ারও হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের জানতে হবে হচ্ছে p এর পরিচয়। তাহলে আমরা একটু ছোট ছোট দুইটা एग्जांपल দেখি যে p স্কয়ার হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যেটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে খেয়াল করো কেউ একজন বলল যে p স্কয়ার = 15, তাহলে দেখি শর্তগুলো মানে কিনা। আমরা আরবিট্রারি দুই একটা एग्जांपल দেখি যে p স্কয়ার = আমি বললাম 15, 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ 15 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এখান থেকে যদি আমরা p এর মান বের করি তাহলে আসবে √15। এই √15
পূর্ণ সংখ্যা নয়, নট বিলংস টু জেড। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পি এবং কিউ এর পরিচয় জানা। পি স্কোয়ারের পরিচয় আমরা জানলাম, সেখান থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখলাম যে পি স্কোয়ার ইকুয়াল টু যদি 15 হয়, আমরা যদি 15 ধরে নেই পি স্কোয়ারের মান, যে পি স্কোয়ার হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে সেখান থেকে যদি আমরা পি এর মান বের করি তাহলে দেখব যে আমাদের শর্তটা মানে না। তাহলে তাহলে 15 উদাহরণ হিসেবে নেওয়া যাবে না। তাহলে আমরা অন্য একটি উদাহরণ নেই, যেমন ধরো 9। তাহলে আমরা পি স্কোয়ার হিসেবে যদি 9 চিন্তা করি, যে 9 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, সেখান থেকে যদি আমরা পি বের করি তাহলে পাবো হচ্ছে 3। তাহলে আমরা পি স্কোয়ার হিসেবে 9 কে চিন্তা করতে পারি যে পি স্কোয়ার হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেখান থেকে পি এর মান পাওয়া গেল 3। আরেকটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, যে ধরো পি স্কোয়ার ইকুয়াল টু এমন একটি পূর্ণ সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে 81 কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে সেখান থেকে যদি আমরা পি বের করি, সেখান থেকে পি বের করলে আসবে হচ্ছে, অর্থাৎ 81 কে বর্গমূল করলে আসবে হচ্ছে 9। তাহলে খেয়াল করে দেখো এই উদাহরণটাও ভ্যালিড। তাহলে সবগুলো উদাহরণ আসলে ভ্যালিড হবে না, কিছু কিছু উদাহরণ ভ্যালিড হবে যারা শর্তগুলো মানবে। এই উদাহরণগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পি এর পরিচয়টা জানা, যে পি আসলে কে। আমরা পি স্কোয়ার জানি কে, বাট আমরা পি এর পরিচয়টা জানার জন্যই কিছু আরবিট্রারি এক্সাম্পল নিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো যে পি স্কোয়ার হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যেটাকে 3 দিয়ে ভাগ করা যায়। পি স্কোয়ার হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যেটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে সেইখান থেকে যদি আমরা পি বের করি, তাহলে যে পি এর মানগুলো পাওয়া গেল, সেই পি গুলোকে আমরা আসলে কি বলতে পারি? সেই পি গুলো হচ্ছে আসলে 3 দ্বারা বিভাজ্য বা 3 এর গুণিতক। ঠিক আছে, যে পি স্কোয়ার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন পি স্কোয়ার থেকে যদি আমরা পি বের করি, তাহলে সকল শর্ত মানার পরে পি বের করে আমরা দেখলাম যে পিও হচ্ছে এমন সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ পিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের পি এর পরিচয়টা জানা হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের একটা প্রধান কাজ ছিল, যে পি এর পরিচয় জানা। তাহলে পি হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। আমরা একটু উপরের লাইনগুলো একটু মুছে ফেলি। আচ্ছা, এখন খেয়াল করো, পি হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। এই লাইনটাকে যদি আমরা একটু গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, যে পি হচ্ছে এমন একটি সংখ্যা, অর্থাৎ পি হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি লিখতে পারি? গাণিতিকভাবে আমরা লিখতে পারি 3m, যেখানে m হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। সেই আগের লজিক আমরা একটু চিন্তা করি, যে m যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, আর যে কোনো পূর্ণ সংখ্যার সাথে 3 গুণ করো, তাহলে সেই গুণফলটা হবে 3 এর গুণিতক, মানে তাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে p হলো এমন একটা সংখ্যা যেটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা তখন লিখতে পারি p ইকুয়াল টু 3m। এই p is equal to 3m এটা আমরা 1 নং সমীকরণে ব্যবহার করি। 1 নং সমীকরণ দেখো ব্যবহার করলে হবে 9m স্কয়ার ইকুয়াল টু 3, এখানে একটা স্কয়ার ছিল, 9m স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার। তাহলে এখান থেকে আসবে হচ্ছে q স্কয়ার ইকুয়াল টু 3m স্কয়ার। আচ্ছা, তাহলে এই লাইন থেকে আমরা q এর পরিচয় পাবো। ঠিক আছে, তাহলে এটাকে একটু অ্যানালাইসিস করে দেখি, যেখানে ডান পাশে আছে 3m স্কয়ার, তাহলে q স্কয়ারের পরিচয় যদি আমার জানতে হয়, তাহলে আগে আমার 3m স্কয়ারের পরিচয় জানতে হবে। সেই আগের মতো আমাদের 1 নং যে বাক্যটা ছিল, 1 নং কি ছিল? p স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার। এটার সাথে এটা অনেকটাই মিল আছে, গঠনগত দিক থেকে অনেকটাই মিল। তাহলে আমাদের লজিকগুলো সেই আগের লজিকই হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে 3m স্কয়ার, তাহলে m স্কয়ার কি আমরা জানি না, বাট m আমাদের দেওয়া ছিল, m হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে সেই আগের লজিক, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে তুমি যদি বর্গ করো, সেটাও হবে কি? সেটাও হবে একটা পূর্ণ সংখ্যা। এখন যে কোনো পূর্ণ সংখ্যার সাথে তুমি যদি 3 গুণ করো, সেই গুণফলটা হবে 3 এর গুণিতক বা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 3m স্কয়ার
হচ্ছে এমন পূর্ণ সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখতে পারি 3m² 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই q² মানেই হচ্ছে আসলে 3m²। তাহলে 3m² যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় তাহলে সেটাই তো q²। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ q² ও 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমাদের প্রয়োজন ছিল কিউ এর পরিচয় জানা। তাহলে আমরা q² এর পরিচয় জানলাম যে q² হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। সেই প্রথম অংশে কি ছিল? প্রথম অংশে ছিল p² হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, যার জন্য আমরা p এর পরিচয় জানার জন্য কিছু আরবিট্রারি এক্সাম্পল চিন্তা করেছিলাম। ঠিক একইভাবে যদি আমরা q এর পরিচয় বের করার জন্য কিছু আরবিট্রারি এক্সাম্পল চিন্তা করি যে q² হচ্ছে এমন একটি সংখ্যা যেটাকে 3 দ্বারা ভাগ করা যায়, তারপর সেখান থেকে যদি আমরা আগের মতো কিউ এর মান বের করার চেষ্টা করি, সকল শর্ত মানার পরে আমরা দেখব যে কিউ এর মানগুলো বের হবে, সেই কিউ আসলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাই হবে। ঠিক আছে, সেই আগের মতো एग्जांपल আমি আবার একটু দেখাচ্ছি যে ধরো q² এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা যদি চিন্তা করি q² হবে হচ্ছে মনে করো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সাপোজ 12, কিন্তু এখান থেকে আমরা যে কিউ পাবো সেটা কিন্তু আসলে পূর্ণ সংখ্যা না, কিন্তু আমাদের কিউ হইতে হবে কি? পূর্ণ সংখ্যা। প্রথমেই শর্তে বলা ছিল। তাহলে আমরা q² 12 নেওয়া যাবে না। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে 9 আগের মতো 9 নেওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা 3 পাবো। ধরো q² 81 নেওয়া যাবে, এখান থেকে আমরা q এর মান পাবো 9। তাহলে এরকম উদাহরণগুলো আমরা চিন্তা করতে পারবো, যে উদাহরণগুলো আমাদের সকল শর্ত মানবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিউ বের করার পর দেখতে পারবো যে কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা হবে যেটা 3 দ্বারা বিভাজ্য। এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা পি এবং কিউ এর পরিচয় জানা হয়ে গেছে। তাহলে দেখো পি এর পরিচয় আমরা যে আগে লিখে রাখছিলাম, পি হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। আমরা এখানে একটু লিখি। তাহলে আমাদের পি এর পরিচয় কি ছিল? পি হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে পি এর উৎপাদক কি হবে? দেখো, যেহেতু 3 দ্বারা বিভাজ্য, 3 একটা উৎপাদক হবে। আর যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, 1 তো একটা অবশ্যই উৎপাদক হবে। তাহলে এখানে আরো কিছু থাকতে পারে, 3 এর পরে আরো কিছু থাকতে পারে, আর পি কে অবশ্যই পি দিয়ে ভাগ করা যাবে। আর কিউ এর পরিচয় কি? কিউ এর পরিচয়টাও আমরা দেখলাম যে কিউ হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কিউ যেহেতু 3 দ্বারা বিভাজ্য, কিউ এর একটা উৎপাদক হবে 3। কিউ কে 1 দিয়ে ভাগ করা যাবে, কারণ সকল সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, এবং যেহেতু কিউ কে কিউ দিয়েও ভাগ করা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পি এবং কিউ এর পরিচয়, যে পি এর উৎপাদক আর কিউ এর উৎপাদক। তাহলে এবার এখানে একটু খেয়াল করে দেখো যে পি এবং কিউ এর যে সাধারণ উৎপাদক হচ্ছে 1 এবং 3, কারণ পি কেও 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পি এর একটা উৎপাদক 3, কি কেও 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিউ এর একটা উৎপাদক হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি এবং কিউ এই দুইটা সংখ্যার সাধারণ উৎপাদক এক ছাড়া অন্য একটা সংখ্যা রয়েছে এখানে। তাহলে পি কিউ সহমৌলিক হবে না, পি কিউ সহমৌলিক নয়, কারণ আমাদের সহমৌলিক হওয়ার শর্ত ছিল সাধারণ উৎপাদক শুধুমাত্র এক হইতে হবে। দুইটা সংখ্যার সাধারণ উৎপাদক শুধুমাত্র এক হবে, কিন্তু এখানে এই দুইটা সংখ্যার সাধারণ উৎপাদক এক ছাড়াও অন্য কিছু আছে, তাহলে পি কিউ সহমৌলিক হবে না। তাহলে খেয়াল করো আমাদের যে শর্তগুলো ছিল, তিনটা শর্তের মধ্যে দ্বিতীয় শর্তটাই ছিল যে √3 কে যদি আমরা p/q আকারে লিখি তাহলে তিনটা শর্ত মানতে হবে পি এবং কিউ এর, তাহলে √3 মূলদ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে শর্তটা ছিল যে পি এবং কিউ সহমৌলিক সংখ্যা হইতে হবে, সেই শর্তটি আসলে যদি আমরা এই ফরম্যাটটা ফলো করে পি এবং কিউ এর পরিচয় বের করি তাহলে দেখতে পাচ্ছি যে পি কিউ সহমৌলিক হয় না। তাহলে পি কিউ আসলে যেহেতু সহমৌলিক নয়, তার মানে √3 আসলে মূলদ হইতে পারে না, সুতরাং √3 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের একটু ডিটেইলসে প্রমাণটা। এই প্রমাণটা হচ্ছে 9 এর বইতে একটু স্কিপ করে লেখা ছিল, যার কারণে আমাদের অনেকের বুঝতে সমস্যা হয়েছে। তো আজকে আমরা একটু পরিষ্কারভাবে একটু প্রমাণটা দেখলাম। এটা তোমাদের হচ্ছে ইন্টারেও তোমাদের পরীক্ষাতে অনেক সময় এই প্রমাণগুলো আসে।
তো একটা প্রমাণ আসলে বুঝে থাকলে বাকি সবগুলোই হচ্ছে পারবা। কারণ আমরা প্রথমেই অমরুদ সংখ্যা পড়ার সময় বলছিলাম যে যে কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলেই অমরুদ সংখ্যা পাওয়া যায়। তাহলে ধরো পরীক্ষাতে আসলো √5, অথবা পরীক্ষায় আসলো √7, অথবা আসলো √11, কনসেপ্ট সবগুলোরই সেম। ধরো √5 আসলে √5 ইকুয়াল টু তুমি ওই p/q ধরবা, এখান থেকে তুমি বর্গ করে পাওয়া p² ইকুয়াল টু 5q²। তাহলে এবার দেখো একটু খেয়াল করে যে ওইখান থেকে পাওয়া গেছিল হচ্ছে p² ইকুয়াল টু 3q²। তাহলে এখান থেকে পাওয়া গেছিল যে যেহেতু এখানে 3 আছে, আমরা p এবং q এর পরিচয় বের করে দেখছিলাম যে দুইটা সংখ্যার সাধারণ উৎপাদকের মধ্যে 3 থাকে। তাহলে p² ইকুয়াল টু 5q², এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি √5 অমরুদ এটা প্রমাণ করতে পারে, তুমি যদি ওই ফরম্যাটে প্রমাণ করো, তাহলে লাস্টে যেয়ে দেখবা যে p এবং q এর সাধারণ উৎপাদকের এক ছাড়াও 5 বিদ্যমান। এক ছাড়াও 5 বিদ্যমান, ঠিক আছে। যদি √5 এর পরিবর্তে √11 দেয়, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে p² ইকুয়াল টু 11q²। তার মানে তখন এখানে থাকবে হচ্ছে 11। তার মানে একটা প্রমাণ থেকে আসলে আমরা সবগুলো প্রমাণ করতে পারবো। এই হচ্ছে আমাদের অমরুদ সংখ্যার প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে এটা বলবা, আমি আবার দেখাই দিব। তাহলে প্রথম ক্লাসে আমরা মূলত এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম যে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এবং কিভাবে অমূলদ সংখ্যার প্রমাণটা করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম ক্লাসে, এই টপিকগুলোই ছিল আমাদের প্রথম ক্লাসের। তো দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে দেখেছিলাম যে বাস্তব সংখ্যা যে চ্যাপ্টারটা ছিল, বাস্তব সংখ্যা এবং অসমতা, সেই চ্যাপ্টারেরই একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যবধি। তো আমরা সেটা নিয়ে একটু কথা বলি। ব্যবধি বা এর ইংরেজি হচ্ছে ইন্টারভাল। আচ্ছা, প্রথমে আমরা ব্যবধি বা ইন্টারভাল জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলি। যে ধরো আমরা এই জিনিসটা আগেই দেখে আসছি যে জর্জ ক্যান্টর 1871 সালে এই রিয়েল লাইনের মাধ্যমে বাস্তব সংখ্যাকে প্রকাশ করছেন, যে এই রিয়েল লাইনের অর্থাৎ এই সংখ্যা রেখাটার ভেতরেই সকল বাস্তব সংখ্যাগুলো আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতেছি রিয়েল লাইন। এদিকে আমরা প্লাস ইনফিনিটি বলতে পারি, না বললেও সমস্যা নেই। আর এদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, অর্থাৎ অসীম পর্যন্ত নেগেটিভ মান। তাহলে এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রেখা, এটাকে আমরা বলতে পারি বাস্তব সংখ্যা রেখা। অর্থাৎ এই রেখার মধ্যেই আমাদের যাবতীয় বাস্তব সংখ্যা এর ভেতরে আছে। এখন ধরো কেউ যদি বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতে চায়, মানে বাস্তব সংখ্যা নিয়ে যদি গবেষণা করতে চায় বা অ্যানালাইসিস করতে চায়, তাহলে এত বিশাল বড় লাইন নিয়ে আসলে কাজ করা সম্ভব না। কারণ এই লাইনের মধ্যেই আসলে সকল বাস্তব সংখ্যা, এবং বাস্তব সংখ্যা হচ্ছে অসীম। তাহলে এই অসীম সংখ্যক বাস্তব সংখ্যা নিয়ে কাজ করা আসলে কারো পক্ষে সম্ভব না। যেমন আমরা এখন একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো আমরা হচ্ছে আখ বা গ্যান্ডারি চিনি সবাই, যে ধরো ধরো 10 মিটার লম্বা একটা গ্যান্ডারি যদি কাউকে খাইতে দেওয়া হয়, তাহলে কি সেটা কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব হবে? তাহলে কোনো মানুষের পক্ষে সেটা কিন্তু আসলে স্বাভাবিক মানুষের পক্ষে খাওয়া সম্ভব হবে না। তাহলে আমরা কি করি, আমরা ধরো 10 মিটার লম্বা যে গ্যান্ডারিটা ছিল, সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট খণ্ডে ভাগ করি। তখন সেই ছোট খণ্ডগুলো স্বাভাবিক মানুষ সেই ছোট খণ্ডগুলো আসলে খেতে পারে। কিন্তু বিশাল বড় যে গ্যান্ডারিটা ছিল, সেটা কিন্তু আসলে স্বাভাবিক মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। ঠিক একই কনসেপ্ট, একই ধারণাটা, যে বাস্তব সংখ্যার যে লাইনটা আছে, অর্থাৎ এই যে বাস্তব সংখ্যা রেখা, এটা হচ্ছে অসীম। তাহলে এত বড় লাইন নিয়ে আসলে কারো পক্ষে কাজ করা সম্ভব না। এখন ধরো কোনো গণিতবিদ বাস্তব সংখ্যাগুলোর বৈশিষ্ট্য বা বাস্তব সংখ্যাগুলোর যে বিহেভিয়ার, এই জিনিসগুলো যদি অ্যানালাইসিস করতে চায়, যে বাস্তব সংখ্যাগুলো কিরকম আচরণ করে, তাহলে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করার জন্য আমাদের এই বাস্তব সংখ্যা রেখা
নিয়ে কাজ করতে হবে, কিন্তু এত বড় রেখা নিয়ে কাজ করা যেহেতু সম্ভব না, তখন বিজ্ঞানীরা কি চিন্তা করলেন যে আমরা এই লাইনের একটা নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করতে পারবো। তাহলে এই লাইনের একটা নির্দিষ্ট অংশ যদি আমরা নেই, যেমন ধরো আমরা নিলাম যে এই জিরো থেকে শুরু করে আমরা এই 3 পর্যন্ত এই সবগুলো মান নিলাম। তাহলে আমরা একটু আলাদা করে যদি লিখি, এখানে এই 0 থেকে শুরু করে আমরা 3 পর্যন্ত সবগুলো মান, অর্থাৎ এই ছোট অংশটুকু যদি আমরা নেই, তাহলে এর মধ্যেও কিন্তু দেখো কিছু বাস্তব সংখ্যা আছে। তাহলে এই বাস্তব সংখ্যাগুলো নিয়ে অ্যানালাইসিস করলে এরা যেই আচরণ প্রকাশ করবে, তখন আমরা বলতে পারবো যে এরা যেহেতু বাস্তব সংখ্যা, এরা যে আচরণ প্রকাশ করবে বাকিরাও আসলে একই আচরণ প্রকাশ করবে। তো এই জন্যই আসলে ব্যবধির উৎপত্তি। যেমন একটা বড় আখকে কেটে একটা বড় আখ বা গ্যান্ডারিকে কেটে ছোট ছোট করলে যেমন গ্যান্ডারিটা গ্যান্ডারি থাকে, অন্য কিছু হয়ে যায় না, তেমনি এই রিয়েল লাইন থেকে, অর্থাৎ অসীম যে লাইনটা আছে, এই লাইন থেকে যদি আমরা ছোট একটা অংশ নেই, সেই অংশটা আসলে এই লাইনের একটা অংশ, অর্থাৎ সেখানে বাস্তব সংখ্যাই থাকবে, অন্য কিছু চলে আসবে না। তো সহজ কথা হচ্ছে যে এত বড় লাইন নিয়ে আসলে কাজ করা সম্ভব না, তো আমরা এজন্য ছোট ছোট অংশে বিভক্ত করে কাজ করি। তো এই ছোট ছোট ভাবে যে ভাগ করে নিব আমরা এই বাস্তব সংখ্যা রেখাটাকে, এটা কয়েক ভাগে ভাগ করা যায়। তো আমরা একটু দেখি এর ক্লাসিফিকেশনটা। প্রধানত দুই ভাগে আমরা অংশ নির্বাচন করতে পারি, অর্থাৎ ব্যবধি আমরা নিতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভাল, এর বাংলা হচ্ছে খোলা ব্যবধি। আমরা একটা এক্সাম্পল দিই সাথে সাথে, যে ধরো এই হচ্ছে আমাদের রিয়েল লাইন, এখানে ধরো 0 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের রিয়েল লাইন। এখন আমরা বললাম যে আমরা এমন ভাবে একটা অংশ নিতে চাই যেখানে 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত মানগুলো থাকবে, অর্থাৎ 2 থাকবে না, কিন্তু 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত, অর্থাৎ এই যে অংশটুকু দেখো, খেয়াল করে দেখো, এই অংশটুকুর মধ্যে 2 এবং 5 কিন্তু নাই, কিন্তু 2 এবং 5 এর মাঝখানে সবাই আছে। তাহলে এটাই হচ্ছে আসলে খোলা ব্যবধি। এটাকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে, ফার্স্ট ব্র্যাকেট 2, 5 ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ এই প্রান্তটা খোলা, যে এখানে 2 কে আমরা নেই 2 এর আগ পর্যন্ত নিছি, এই প্রান্তটাকে জন্য আমরা খোলা বলি। আর ডান পাশেও 5 কে আমরা নেই 5 এর আগ পর্যন্ত নিছি, এজন্য এই প্রান্তটা হচ্ছে খোলা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে খোলা বোঝায় বা ওপেন বোঝায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, যে এটা হচ্ছে ব্যবধির লোয়ার পয়েন্ট, আর এটা হচ্ছে ব্যবধির আপার পয়েন্ট। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, বা এর বাংলা হচ্ছে বদ্ধ ব্যবধি। এটা আমরা একই এক্সাম্পল দেখি একটু, ঠিক একইভাবে আমরা নেই 0 1 2 3 4 5। ধরো এখন কেউ একজন ভাবলো যে আমি 2 থেকে 5, এখানে আমরা 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত সবাইকে নিয়েছি, অর্থাৎ এখানে 2 বিন্দুটা, অর্থাৎ 2 যে বিন্দুটা আছে এবং 5 যে বিন্দুটা আছে, এই দুইটা বিন্দু ইনক্লুডেড না, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 2 5 এক্সক্লুডেড। এই ব্যবধির মধ্যে 2 এবং 5 নাই, 2 এবং 5 ছাড়া 2 এবং 5 এর মাঝখানে সবাই আছে, এটা হচ্ছে ওপেন। আর বদ্ধ ব্যবধির বেলায় কি হবে, ঠিক একই জিনিসটা আমরা যদি চিন্তা করি, যে আমরা এমন ভাবে অংশটা নির্বাচন করব রিয়েল লাইনের, যেখানে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে বোঝা যাবে যে আমাদের ব্যবধিটা কেমন। 2 থেকে শুরু করে 5 পর্যন্ত
এর মানে হচ্ছে যে আমরা 2 সহ 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, অর্থাৎ 5 সহ, এটাকে আমরা বলবো হচ্ছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এবার এই বদ্ধ মানে হচ্ছে, দেখো এই প্রান্তটা বদ্ধ, অর্থাৎ এই প্রান্তটা হচ্ছে ক্লোজড, তার মানে আমরা 2 নিয়ে নিছি, তাহলে হচ্ছে এটা আসবে হচ্ছে আমাদের 2,5 থার্ড ব্র্যাকেট। এইখানে আমরা বলতে পারি যে 2,5, অর্থাৎ এই 2, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুইটা বিন্দুটা হচ্ছে এই ব্যবধির মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ এখান থেকে তোমরা সহজভাবে পার্থক্যটা বুঝতে পারবা যে ওপেন ইন্টারভ্যালে আমাদের প্রান্তবিন্দু দুইটা ব্যবধির মধ্যে থাকবে না, আর ক্লোজড ইন্টারভ্যালে আমাদের যে প্রান্তবিন্দু দুইটা আছে সেই প্রান্তবিন্দু দুইটা ব্যবধির ভিতরে থাকবে। এই হচ্ছে আমাদের ওপেন ইন্টারভ্যাল এবং ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক আছে, এছাড়াও আরেকটা আছে, এই দুইটার সমন্বয়ে তৈরি আরেকটা ইন্টারভ্যাল আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে 3 নাম্বারটা, সেটাকে বলি হচ্ছে ওপেন ক্লোজড। অর্থাৎ এর বাম প্রান্তটা খোলা থাকবে, ডান প্রান্তটা থাকবে বদ্ধ। ওপেন ক্লোজড, বা এটাকে বাংলায় বলি হচ্ছে খোলা বদ্ধ ব্যবধি or ক্লোজড ওপেন, বাংলায় হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি। আচ্ছা, এখানে আমি ইন্টারভ্যাল লিখি নাই যদিও, ওপেন ক্লোজড ইন্টারভ্যাল আর ক্লোজড ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা, তো এটা আমরা একটু দেখি। ধরো ঠিক আগের এক্সাম্পলটাই নিয়ে আমি 0, 1, 2, 3, 4, 5। ধরো এই প্রথমটা আমরা দেখতেছি আগে ওপেন ক্লোজড। তাহলে ওপেন ক্লোজ মানে হচ্ছে প্রথম প্রান্তটা, অর্থাৎ বাম প্রান্তটা, অর্থাৎ লোয়ার যে পয়েন্ট সেটা হচ্ছে ওপেন থাকবে, আর ডান প্রান্তটা হচ্ছে ক্লোজড। তাহলে আমরা নিয়েছিলাম হচ্ছে 2 থেকে 2 এবং 5 এর মধ্যে। সো আমরা ওপেন ক্লোজ যদি চিন্তা করি, তাহলে আমাদের এই 2, এই প্রান্তটা ওপেন থাকবে, অর্থাৎ 2 নিব না, কিন্তু 2 এর পর থেকে শুরু করে ডান প্রান্তটা হচ্ছে ক্লোজড, অর্থাৎ 5 পর্যন্ত। তার মানে এটাকে আমরা প্রকাশ করবো এইভাবে যে ওপেন ক্লোজড। দেখো বাম প্রান্তটা হচ্ছে ওপেন, তার মানে এখানে কিন্তু 2 নাই, এখানে 2 এক্সক্লুডেড, 2 নাই, কিন্তু 5 কিন্তু আছে, 5 ইনক্লুডেড। এটা হচ্ছে ওপেন ক্লোজড। তাহলে ওপেন ক্লোজডের বাম প্রান্ত বিন্দুটা থাকবে না, ডান প্রান্ত বিন্দুটা ব্যবধির ভিতরে থাকবে। আচ্ছা, এবার যদি আমরা ক্লোজড ওপেনটা চিন্তা করি, একই মান দিয়ে আমরা যদি ক্লোজড ওপেনটা চিন্তা করি, তাহলে ক্লোজড ওপেন মানে হচ্ছে এটা, যে ক্লোজড ওপেন, বাম প্রান্তটা হচ্ছে ক্লোজড, বাম প্রান্তটা ক্লোজ, তার মানে 2 এখানে ইনক্লুডেড, ক্লোজড মানে ইনক্লুডেড 2 থাকবে, আর ডান প্রান্তটা হচ্ছে ওপেন, তার মানে এখানে 5 এক্সক্লুডেড, অর্থাৎ 5 বিন্দুটা এই ব্যবধির ভিতরে নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লোজড ওপেন। তাহলে মূলত আমাদের হচ্ছে ওপেন ক্লোজড, আর সেই ওপেন এবং ক্লোজড এই দুই প্রকার মূল ব্যবধি সাহায্যে আমরা আরো কিছু এই এই দুই ভাবে হচ্ছে তৈরি করতে পারি ব্যবধি। আচ্ছা, তো এই ব্যবধি থেকে পরীক্ষাতে যে জিনিসগুলো আসে বা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আসলে, সেই জিনিসগুলো আসলে কি, তাহলে খেয়াল করো যে এই ব্যবধি থেকে আমাদের কি কি পড়তে হবে। যে এই ব্যবধি থেকে আমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কোনো একটা ব্যবধির ঊর্ধ্বসীমা, কোনো একটা ব্যবধির ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে আপার বাউন্ড, ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড। আর এই ঊর্ধ্বসীমা থেকে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে, এগুলো আমরা একটা একটা করে দেখবো। ঊর্ধ্বসীমা থেকে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, ইংরেজি হচ্ছে লিস্ট আপার বাউন্ড, বা একে সংক্ষেপে বলা হয় সুপ্রিমাম, বা এর আরেকটা নাম হচ্ছে সুপ্রিমাম,
আর সংক্ষেপে বলা হয় হচ্ছে সুপ। সুপ্রিমাম এটা সংক্ষেপেই বলে হচ্ছে সুপ। এখানে আমি ছোট করে লিখে রাখলাম সুপ। তাহলে আমাদের এই কোনো একটা ব্যবধির ঊর্ধ্বসীমা কি সেটা জানতে হবে। ঊর্ধ্বসীমা জানার পরে জানতে হবে যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কি। আর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে হচ্ছে ইংরেজিটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, বা এটাকে সুপ্রিমাম হিসেবেই বেশি পরিচিত। যে পরীক্ষাতে এই জিনিসটাই বলা হয় যে কোনো একটা ব্যবধি দিয়ে বলবে, যে কোনো একটা ব্যবধি বা কোনো একটা সেট দিয়ে বলবে যে এটা ঊর্ধ্বসীমার সেট বের করো অথবা এটা সুপ্রিমামটা বের করো। আর আরেকটা জিনিস যেটা সেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নিম্ন সীমা, ব্যবধির নিম্ন সীমা। নিম্ন সীমা তার মানে এর ইংরেজি হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে এই নিম্ন সীমা থেকে আমাদের আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। গরিষ্ঠ নিম্ন সীমা এর ইংরেজি হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এর আরেকটা নাম আছে, একে বলা হয় ইনফিমাম। ইনফিমাম বা একে সংক্ষেপে বলে ইনফ, সংক্ষেপে INF, ইনফ। তাহলে আমাদের ব্যবধি থেকে এই জিনিসগুলো আসলে জানতে হবে যে ঊর্ধ্বসীমা, ব্যবধির ঊর্ধ্বসীমা কি, ব্যবধির নিম্ন সীমা কি, এবং লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কি, আর হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা কি। তাহলে খেয়াল করো যে এই লঘিষ্ঠ মানে তোমরা আসলে জানো, এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, তার মানে ছোট ঊর্ধ্বসীমা। আর এই গরিষ্ঠ মানে হচ্ছে বড়, মানে বড় নিম্ন সীমা। তার মানে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে ছোটটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, দ্যাট মিন্স ছোট ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। আর নিম্ন সীমাগুলোর মধ্যে বড়টা হচ্ছে গরিষ্ঠ, বড়টা হচ্ছে ইনফিমাম। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পলটা দেখার আগে আমরা একটা জিনিস একটু চিন্তা করি যে তোমরা 9-10 সেট পড়ে আসছো, সেট, আর আমরা এখন পড়তেছি হচ্ছে ব্যবধি। তাহলে এই সেট আর ব্যবধি এই দুইটা জিনিস কি আসলে একই নাকি কোনো পার্থক্য আছে? আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি। ধরো আমরা একটা সেট লিখলাম a is equal to ধরো 2, 4, 6, 8, এটা হচ্ছে একটা সেট। আচ্ছা, আর আমরা একটা ব্যবধি নিলাম যে একটা ক্লোজড ইন্টারভ্যাল চিন্তা করি 2, 8, 2 থেকে শুরু করে 8 পর্যন্ত সবাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এটাকে যদি আমরা একটু রিয়েল লাইনে আঁকার চেষ্টা করি কি আসবে। তাহলে এখানে খেয়াল করো যে এটা হচ্ছে একটা সেট, এখানে কিছু নির্দিষ্ট কিছু বিন্দু আছে, অর্থাৎ এই সেটের প্রথম উপাদান হচ্ছে 2, দ্বিতীয় উপাদান হচ্ছে 4, তৃতীয় উপাদান হচ্ছে 6 এবং সর্বশেষ উপাদান হচ্ছে 8। তাহলে একটু খেয়াল করে দেখো যে এই সেটের মধ্যে 4টা উপাদান আছে। তাহলে এরা হচ্ছে, এই হচ্ছে সেই 4টা উপাদান। তাহলে এবার বলো যে এই সেটটা কি ব্যবধি হবে? এই সেটটা কিন্তু ব্যবধি হবে না, কারণ ব্যবধির সংজ্ঞাই হচ্ছে আসলে ব্যবধিতে কি থাকতে হবে। ব্যবধি হচ্ছে একটা ব্যবধি হচ্ছে বাস্তব সংখ্যা রেখার অর্থাৎ রিয়েল লাইনের একটা নিরবিচ্ছিন্ন অংশ, অর্থাৎ এক জায়গা থেকে শুরু হবে আরেক জায়গায় গিয়ে শেষ হবে। এখন প্রান্তবিন্দু গুলা তুমি প্রান্তবিন্দুর নেয়ার সাপেক্ষে সেটা আমরা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল হয় বা ক্লোজ ইন্টারভ্যাল হয়। যদি প্রান্তবিন্দু ব্যবধির ভিতরে না থাকে কোনোটাই তাহলে ওপেন ইন্টারভ্যাল, যদি প্রান্তবিন্দু দুইটাই ব্যবধির ভিতরে থাকে তাহলে হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল হবে, আমরা দেখছি। তার মানে কিন্তু মূল যে শর্তটা সেটা হচ্ছে ব্যবধিতে হচ্ছে কন্টিনিউটি ব্যাপারটা থাকবে। ঠিক আছে, কন্টিনিউটি, তার মানে ব্যবধি হচ্ছে একটা চলমান একটা জিনিস, অর্থাৎ এক জায়গা থেকে শুরু হবে, আরেক জায়গায় গিয়ে শেষ হবে, রিয়েল লাইনের একটা নিরবিচ্ছিন্ন অংশ। একে আমরা বাংলায় বলতে পারি ব্যবধিটা হবে হচ্ছে রিয়েল লাইনের একটা নিরবিচ্ছিন্ন অংশ। তার মানে এমন হইতে পারবে না যে মনে করো এক জায়গা থেকে শুরু হয়েছে, এখানে ধরো কোনো একটা পয়েন্ট নাই, বাদ আছে, আবার এখান থেকে আবার শুরু হয়েছে। এই জিনিসটাকে কিন্তু আমরা ব্যবধি বলতে পারবো না, কারণ মাঝখানে হচ্ছে একটা ডিসকন্টিনিউটি আছে, এখানে কিছু বিন্দু বাদ পড়ছে। ব্যবধি হইতে হলে আমাদের একটা কন্টিনিউয়াস একটা পোরশন লাগবে, রিয়েল লাইনের একটা নির্দিষ্ট একটা নিরবিচ্ছিন্ন একটা অংশ লাগবে। ঠিক আছে,
তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই সেটটা এটা ব্যবধি না, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এর উপাদানগুলো যখন আমরা প্লট করলাম, গ্রাফে যখন আঁকলাম, আঁকার পরে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন কয়েকটা বিন্দু, এটা সরি বিচ্ছিন্ন কয়েকটা বিন্দু, তার মানে এই বিন্দুগুলো হচ্ছে বিচ্ছিন্ন, এখানে কোনো কন্টিনিউটি নাই, ঠিক আছে, এগুলো নিরবিচ্ছিন্ন না, জাস্ট বিচ্ছিন্ন কতগুলা বিন্দু, এগুলো ডিসক্রিট পয়েন্টস, এগুলো এগুলো হচ্ছে আমরা বলতে পারি যে কতগুলা ডিসক্রিট পয়েন্টস বা বিচ্ছিন্ন কতগুলো বিন্দু, বা এখানে আমরা বলতে পারি এগুলো হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটি বিন্দু। তাহলে এটা ব্যবধি গঠন করে না, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম যে একটা সেট কিন্তু সে ব্যবধি না, কিন্তু দেখি এবার ব্যবধিটা সেট কিনা। দেখো এই ব্যবধি, এগুলো এই ব্যবধিটা আসলে কি, ব্যবধি মানে হচ্ছে সেটা রিয়েল লাইনের একটা অংশ, তার মানে রিয়েল লাইনের সাবসেট। এটাকে আমরা লিখতে পারি যে, আমরা যদি বলি যে এই ব্যবধিটা হচ্ছে রিয়েল লাইনের অংশ, তাহলে আমরা এটাকে যদি আমরা সেট বিল্ডার ফর্মে লিখি, প্রথমে যদি একটু ধরে নিই যে x হচ্ছে এই ব্যবধির যে কোনো একটা উপাদান, তাহলে আমরা এখানে বলতে পারি যে x belongs to R such that x এর মান হচ্ছে কত, 2 এর সমান বা 2 থেকে বড়, আর 8 এর সমান বা 8 থেকে ছোট। তাহলে খেয়াল করো, এটা কিন্তু এই ব্যবধিটা অবশ্যই একটা সেট, কারণ আমরা জানি যে সেট সেট কখন হবে, যে কতগুলা উপাদান যদি এক বা একাধিক শর্ত মেনে চলে, তাহলে সেই উপাদানের যে সংগ্রহ সেটাকে আমরা বলতে পারি সেট। মানে কিছু উপাদান এক বা একাধিক শর্ত মেনে চলবে, সবাই যদি সবগুলো উপাদানই যদি নির্দিষ্ট শর্তগুলো মানে, তাহলে সেই উপাদানগুলোকে একসাথে মিলে হবে সেট। তাহলে এই 2 থেকে 8 পর্যন্ত এরা সবাই হচ্ছে রিয়েল লাইন থেকে আসছে, তার মানে এরা হচ্ছে এই 2 থেকে 8 পর্যন্ত সবাই হচ্ছে বাস্তব সংখ্যা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো সবাই তা মেনে চলে, তার মানে এই 2 থেকে 8 পর্যন্ত যে ব্যবধিটা আছে এটা অবশ্যই একটা সেট হবে। তার মানে আমরা বলতে পারি যে সকল ব্যবধিগুলাই সেট, সকল ব্যবধি সেট, কিন্তু সকল সেট ব্যবধি নয়, ঠিক আছে। সকল ব্যবধি সেট, কিন্তু সকল সেট ব্যবধি নয়। আমরা একটু আগে দেখছি যে সেট হইলেই যে ব্যবধি হবে তা না। তাহলে আমরা হচ্ছে ব্যবধি আর সেট নিয়ে একটু কথা বললাম। তাহলে আমরা ব্যবধিকে এবার সেট বলতে পারি, কোনো সমস্যা নাই, কারণ সকল ব্যবধি হচ্ছে আসলে সেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরীক্ষাতে তোমার হচ্ছে ব্যবধি দেয়া থাকবে বা সেট দেয়া থাকতে পারে, সেই ব্যবধি বা সেটের ঊর্ধ্বসীমা বের করতে হইতে পারে, বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বের করতে হইতে পারে, অথবা নিম্নসীমা বের করতে হইতে পারে, বা গরিষ্ঠ নিম্নসীমা যেটাকে বলা হয় ইনফিমাম, সেটা বের করতে হইতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমামটা বের করতে বলে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ব্যবধি থেকে কি কি জিনিস জানতে হবে সেই জিনিসগুলো দেখছি, ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, নিম্নসীমা এবং গরিষ্ঠ নিম্নসীমা। তাহলে এবার একটু উদাহরণের সাহায্যে সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। এটা বোঝার জন্য আমরা একটা ক্লোজড ইন্টারভ্যাল নেই। প্রথমে একটা ক্লোজড ইন্টারভ্যাল নিলাম, ধরো 0 1 আমরা একটা ক্লোজড ইন্টারভ্যাল নেই, এখান থেকে ধরো যে 2 থেকে শুরু করে 4 পর্যন্ত। তাহলে আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে কত, এখানে লিখে রাখি আমি 2 থেকে 4 পর্যন্ত সবাই, একটা ক্লোজড একটা ইন্টারভ্যাল, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে যে ব্যবধি বা সেটের ঊর্ধ্বসীমা। ইংরেজি হচ্ছে কি আপার বাউন্ড। ঊর্ধ্বসীমা কি সেটা। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমি সংজ্ঞাটা একটু বাংলায় এখানে একটু লিখি যে কোন একটি ব্যবধির
সকল উপাদান থেকে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলো সমান বা বড় সেই বাস্তব সংখ্যাগুলোকে ওই ব্যবধির ঊর্ধ্বসীমা বলে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু বাংলায় সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি যে কোন একটা ব্যবধি আছে, এখন কোন একটা ব্যবধির সকল উপাদান থেকে যে বাস্তব সংখ্যাগুলা ওই ব্যবধির সকল উপাদান থেকে বড় বা সমান সেই বাস্তব সংখ্যাগুলোকে ওই ব্যবধির ঊর্ধ্বসীমা বলে। ঠিক আছে, তো এবার আমরা একটু দেখি, আমরা যদি গাণিতিক সংজ্ঞাটা একটু দেওয়ার চেষ্টা করি। ধরো আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি নিলাম যে 2,4 একটা ক্লোজড একটা ইন্টারভ্যাল। এখন ধরো যে এই ইন্টারভ্যালের যে কোনো উপাদানকে আমি যদি বলি স্মল m, তাহলে স্মল m বিলংস টু হচ্ছে 2 to 4, অর্থাৎ এই স্মল m হচ্ছে আসলে এই যে 2 থেকে শুরু করে 4 পর্যন্ত এই ক্লোজড ইন্টারভ্যালের যে কোনো বিন্দু হচ্ছে আসলে স্মল m। তার মানে m হচ্ছে আমাদের এই ব্যবধির ভিতরে আছে। তাহলে m এর সর্বনিম্ন মান হচ্ছে 2 হতে পারে, বা m এর সর্বোচ্চ মান হতে পারে কত, 4। এখন খেয়াল করো, আমরা বলতেছি যে x হচ্ছে ওই সমস্ত বাস্তব সংখ্যাগুলা, x বিলংস টু r, x হচ্ছে ওই সমস্ত বাস্তব সংখ্যাগুলা যেই বাস্তব সংখ্যাগুলা এই ব্যবধির সকল উপাদান থেকে বড় বা সমান। তাহলে কি লিখতে পারি আমরা? তাহলে আমরা লিখতে পারি যে x greater or equal to m। তাহলে তখন এই x গুলাকে আমরা বলবো ওই ব্যবধির ঊর্ধ্বসীমা। যে একটা ব্যবধির, দেখো m দিয়ে হচ্ছে এই ব্যবধির সকল উপাদানকেই কিন্তু নির্দেশ করতেছে। তাহলে এই ব্যবধির সকল উপাদান থেকে যে সমস্ত বাস্তব সংখ্যাগুলো বড় বা সমান সেই বাস্তব সংখ্যাগুলোকে ওই ব্যবধির ঊর্ধ্বসীমা বলে। এটা হচ্ছে আমাদের গাণিতিক সংজ্ঞা। এখন একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে, যে এখানে খেয়াল করো এই ব্যবধির সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান অর্থাৎ আপার পয়েন্ট, যেটা আপার পয়েন্ট হচ্ছে 4, এই ব্যবধির সর্বোচ্চ মান হচ্ছে 4 অর্থাৎ এখানে আছে। তাহলে m এর মান সর্বোচ্চ 4 হইতে পারে। তাহলে আমরা যদি এই সর্বোচ্চ মান থেকে যদি ডানে যাই, তাহলে যত ডানে যাব তত যে বাস্তব সংখ্যাগুলো পাবো তারা সবাই কি হবে, তারা সবাই দেখো এই ব্যবধি থেকে বড়। দেখো 4 যে সংখ্যাটা আছে, 4 হচ্ছে এই ব্যবধির সকল উপাদান থেকে বড়। তাহলে 4 এর ডানে যদি আমরা যাই, ডানে যারা আছে তারা অবশ্যই এই ব্যবধির সকল উপাদান থেকে বড়, গ্রাফ থেকেই দেখা যাচ্ছে। তাহলে আমরা এই ব্যবধির যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমাটা কি হবে? এই ব্যবধির ঊর্ধ্বসীমাটা হবে হচ্ছে, দেখো 4 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আমরা একটু মুছে ফেলি। তাহলে আমরা বললাম যে এই ব্যবধির ঊর্ধ্বসীমা হবে কত? এই ব্যবধির ঊর্ধ্বসীমা, এটাকে আমরা লিখতে পারি ঊর্ধ্বসীমার সেট। ঊর্ধ্বসীমার সেট এটা হবে কত? 4 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। দেখ খেয়াল রাখবা যে ইনফিনিটির সাথে পরে কিন্তু সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, কারণ ইনফিনিটির কোনো নির্দিষ্ট মান নাই, এটা হচ্ছে একটা ধারণা। জাস্ট অসীম, ইনফিনিটি বলতে আমরা জাস্ট অসীম বুঝি, অসংখ্য। তার মানে এটার কোনো নির্দিষ্ট মান যেহেতু নাই, এটা সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এই ব্যবধির জন্য ঊর্ধ্বসীমার সেট। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি যে আমরা যদি বলি যে x হচ্ছে আমাদের আসলে ওই বাস্তব সংখ্যাগুলা, যে বাস্তব সংখ্যাগুলা এই ব্যবধির সকল উপাদান থেকে বড় বা সমান, সেই x গুলো কারা? সেই x গুলো হচ্ছে 4 এর সমান বা 4 থেকে বড় আর ইনফিনিটির থেকে ছোট। তাহলে এই ইন্টারভ্যালটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, 4 থেকে বড় আর হচ্ছে অসীম থেকে ছোট। তাহলে এই x গুলাই হচ্ছে আসলে কারা? এই x গুলা হচ্ছে, দেখো এই 4 থেকে, অর্থাৎ এইখান থেকে শুরু করে যত তুমি ডানে যাবা তারা হচ্ছে এই x গুলা। তাহলে এরা হচ্ছে আসলে এই ব্যবধির ঊর্ধ্বসীমা। ঠিক আছে, এখন এখান থেকে খেয়াল করে দেখো যে
এই ব্যবধির সর্বোচ্চ মান ছিল 4। এখন 4 এর ঠিক পরেই এক্স্যাক্টলি কোন বিন্দুটা আছে এটা কিন্তু কেউ বলতে পারবে না। 4 এর ঠিক পরেই কেউ একজন বললো যে 4.1, আসলে কিন্তু 4.1 না, কারণ 4 এবং 4.1 এর মাঝখানে হচ্ছে ইনফাইনাইট সংখ্যক সংখ্যা আছে। ঠিক আছে, 4 এবং 4.1 এর মাঝখানে ইনফাইনাইট সংখ্যক সংখ্যা আছে। তাহলে 4 এর ঠিক পরে এক্স্যাক্টলি কোন বিন্দুটা আছে সেটা বলা কিন্তু কারো পক্ষে সম্ভব না। কেউ একজন বললো মনে করো 4.100 কোটি জিরোর পরে একটা 1, আবার কেউ একজন বলবে 4 দশমিকের পরে 200 কোটি জিরোর পরে একটা 1, তাহলে সেটা আরো বামে হবে, অর্থাৎ 4 এর আরো যত বেশি জিরো দিবা তুমি দশমিকের পরে সেটা 4 এর তত কাছাকাছি হবে। তার মানে এক্স্যাক্টলি 4 এর পরে ঠিক কোন বিন্দুটা সেটা কিন্তু বলা সম্ভব না। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এই ব্যবধির সর্বোচ্চ মান হচ্ছে 4, যেটা হচ্ছে ব্যবধির ভিতরেই আছে। তাহলে সেই 4 হচ্ছে এই ব্যবধির সকল উপাদান থেকে বড়, মানে এই ব্যবধির উপাদান হিসেবে 4 হচ্ছে এই ব্যবধির সকল উপাদান থেকে বড় এবং সমান কখন, দেখো সমান মনে করো তুমি যখন ব্যবধিটা আমরা একটু এখানে লিখি বোঝার সুবিধার্থে 2 থেকে 4, একটু আমরা এই জায়গাটা একটু খেয়াল করি যে ধরো এই ব্যবধির উপাদান হিসেবে যখন তুমি 2 চিন্তা করবা, দেখো 2 এর থেকে 4 বড়, 4 হচ্ছে ব্যবধির সর্বোচ্চ উপাদান। তুমি আস্তে আস্তে মনে করো এক সময় 3 চিন্তা করলা, 3 এর থেকে 4 বড়, আস্তে আস্তে এক সময় হচ্ছে 3.5 চিন্তা করলা, 3.5 থেকে 4 বড়, আস্তে আস্তে এক সময় কি হবে 4 যখন চিন্তা করব 4 কিন্তু 4 এর সমান হবে। এই কারণেই কিন্তু এই যে ইকুয়াল সাইনটা আসছে সংখ্যায়, যে সমস্ত বাস্তব সংখ্যাগুলা কোনো একটা ব্যবধির সকল উপাদান থেকে বড় এবং সমান শুধুমাত্র এই ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে। দেখো এখানে যদি ক্লোজড ইন্টারভ্যাল না থাকতো তাহলে কিন্তু আর এখানে ইকুয়াল সাইনটা আসতো না। আমরা ওপেন ইন্টারভ্যাল যখন পড়বো তখন এটা আরেকটু ভালোভাবে দেখবো। তাহলে হচ্ছে এই ব্যবধির সকল উপাদান থেকে যারা বড় এবং সমান সেগুলোই হচ্ছে আমাদের এই ব্যবধির ঊর্ধ্বসীমা। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি, আমরা ঊর্ধ্বসীমার পরে বলছিলাম লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা বলছিলাম কি লিস্ট আপার বাউন্ড, সংক্ষেপে লিখি আমি লিস্ট আপার বাউন্ড। এর আরেকটা নাম হচ্ছে সুপ্রিমাম বা সংক্ষেপে আমরা বলি সুপ। এই জিনিসটা এই লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাটা তাহলে কি, খেয়াল করো লঘিষ্ঠ মানে কি ছোট, নাম দেখে আসলে আমরা বুঝতে পারবো যে এখানে খেয়াল করে দেখো তুমি এই ব্যবধির শেষ প্রান্ত থেকে তুমি যত ডানে যাবা যে বাস্তব সংখ্যাগুলো আসবে তারা সবাই হচ্ছে এই ব্যবধির সকল উপাদান থেকে বড়। তুমি যত ডানে যাবা তত বড় মান আসবে। তার মানে সবচেয়ে বড় ঊর্ধ্বসীমা তুমি কখনোই বের করতে পারবে না, কারণ তুমি যত ডানে যাবা তত বড় বড় মান আসতে থাকবে, তারা সবাই হচ্ছে এই ব্যবধির সকল উপাদান থেকে বড়। তার মানে সবচেয়ে বড় মান কখনো বের করা সম্ভব না, তার মানে ঊর্ধ্বসীমার সবচেয়ে বড় মান বের করা ইম্পসিবল। তাহলে সবচেয়ে বড় ঊর্ধ্বসীমা বের করা যেহেতু সম্ভব না, আমরা কি করতে পারি সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা আছে সেটা আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে এই গ্রাফের দিকে তাকালে আসলে দেখতে পারবা সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাটা কে, সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাটা হচ্ছে 4। তাহলে এই সুপ্রিমাম হচ্ছে আমরা বাংলায় লিখতে পারি সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা। তার মানে কোনো একটা ব্যবধির সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমাটা আছে সেই সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাটাই আসলে হচ্ছে সুপ্রিমাম। তাহলে এই ব্যবধির ক্ষেত্রে আমাদের সুপ্রিমাম কত, এই ব্যবধির ক্ষেত্রে আমাদের সুপ্রিমাম হচ্ছে 4। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা হচ্ছে ঊর্ধ্বসীমা গেল, ঊর্ধ্বসীমার সাথে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা গেল, এবার আমরা দেখবো হচ্ছে নিম্ন সীমা। বা লোয়ার বাউন্ড।